ট্রাম্পের সঙ্গে প্রথম বিদেশি নেতা হিসেবে বৈঠক করবেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্টের গাজা খালি করার প্রস্তাবে সমর্থন দিতে মিশর ও জর্ডানের উপর চাপ দেওয়ার অভিযোগ। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান জোরদার হয়েছে, চলছে ব্যাপক ধরপাকড়। গত দুদিনেই 2000-এর বেশি অভিবাসীকে আটক করেছে ট্রাম্প প্রশাসন। অভিযান শুরু হয়েছে বাংলাদেশে অধ্যুষিত নিউ ইয়র্ক শহরেও। এদিকে মার্কিন অনুদান, ঋণ ও অন্যান্য আর্থিক সহায়তা বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। মঙ্গলবার ট্রাম্পের আদেশটি কার্যকর হওয়ার আগে ফেডারেল আদালতের একজন বিচারক এর কিছু অংশ সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেন। নিউ ইয়র্ক থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। সদ্য বিদায়ী বাইডেন সরকারের নীতি থেকে সম্পূর্ণ বিপরীতে চলছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন অনুদান ও ঋণ সহায়তা বন্ধে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছিলেন, সেই পরিকল্পনার কিছু অংশ স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার প্রেসিডেন্টের আদেশটি কার্যকর হওয়ার আগে ফেডারেল আদালতের একজন বিচারক এ স্থগিতাদেশ দেন। 2024 অর্থবছরে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার প্রায় 10 ট্রিলিয়ন বা 10 লাখ কোটি ডলার ব্যয় করেছে, যার মধ্যে 3 ট্রিলিয়ন ডলারের বেশি অনুদান ও ঋণ হিসেবে বরাদ্দ ছিল। এর মধ্যে কংগ্রেসের অনুমোদন ছিল 6.25 ট্রিলিয়ন বা 6,75,000 কোটি ডলার। তবে এটি স্পষ্ট নয় যে এই পরিমাণ অর্থ শুধু যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের জন্য বরাদ্দ ছিল নাকি এতে বিদেশি সাহায্য অন্তর্ভুক্ত ছিল। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, কংগ্রেস অনুমোদিত ব্যয় বন্ধ করার অধিকার প্রশাসনের নেই। এই আদেশ বাস্তবায়িত হলে লাখ লাখ মার্কিন নাগরিকের ক্ষতি হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অলাভজনক সংস্থা, দুর্যোগ সহায়তা, স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বয়স্কদের সহায়তা এবং প্রয়োজনীয় খাদ্য সরবরাহে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তবে বিষয়টি মানতে নারাজ হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ব্রিফিংয়ে বলেন, এতদিন মার্কিনীদের করের অর্থ অপচয় হচ্ছিল, এতে জনগণের দৈনন্দিন জীবনের কোনো উন্নতি হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প শুধু তার নির্বাচনী নীতিমালা বাস্তবায়ন করেছেন। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিদেশি নেতা হিসেবে সাক্ষাৎ করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী 4 ফেব্রুয়ারি নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। রয়টার্স জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি সহ নানা ইস্যুতে আলোচনা করবেন এই দুই নেতা। এদিকে গাজা খালি করার পরিকল্পনায় সমর্থন দিতে মিশর ও জর্ডানের উপর চাপ দিচ্ছেন ট্রাম্প বলে দাবি করেছে দ্য ফিনান্সিয়াল টাইমস। গাজায় ইসরায়েলি আগ্রাসনকে একচেটিয়া সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের শেষ সময়ে উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হয়। বাইডেন ও ট্রাম্প উভয়ই এর কৃতিত্ব দাবি করেছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতির পেছনে যে নেতারই অবদান থাকুক না কেন, ওয়াশিংটনের আসল স্বার্থ শুরু থেকেই তেল আবিবের সঙ্গেই ছিল। প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধবিরতি আদৌ গাজার দুর্ভোগ কমাবে নাকি আড়ালে আরো বড় ধূর্ত পরিকল্পনার ফাঁদ তৈরি করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট, তা নিয়ে ভয়ে দিন কাটাচ্ছেন গাজাবাসী। ফিলিস্তিনিদের এই সন্দেহের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী 4 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আলোচনা হবে। হোয়াইট হাউসে ফেরার পর বিদেশি নেতা হিসেবে নেতানিয়াহুর সঙ্গেই প্রথম বৈঠক করবেন ট্রাম্প। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, গাজার জনগণকে মিশর ও জর্ডানে পাঠিয়ে দেওয়ার পরামর্শে এখনও অবিচল আছেন ট্রাম্প। এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি গাজাবাসীকে যুদ্ধবিগ্রহ মুক্ত অঞ্চলে পাঠাতে চান। আরেক গণমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস জানায়, গাজা খালির পরামর্শে রাজি হতে মিশর ও জর্ডানের ওপর চাপ দিচ্ছেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসির ফোনালাপ হয়েছে। সিসিকে বন্ধু সম্বোধন করে এত বছরের মার্কিন সহায়তার প্রতিদান দেওয়ার অনুরোধ করেন ট্রাম্প। যদিও এই খবরকে গুজব বলে মন্তব্য করেছে মিশর কর্তৃপক্ষ। দ্য ফিনান্সিয়াল টাইমসকে বিশ্লেষকরা জানান, নিজ পরিকল্পনা বাস্তবায়নে কায়রোর বিরুদ্ধে মার্কিন সামরিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন ট্রাম্প। 1949 সাল থেকে এ পর্যন্ত মিশরের সামরিক খাতে 3,000 কোটির বেশি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। পশ্চিমারা হাত গুটিয়ে নিলে ইউক্রেনের অস্তিত্ব থাকবে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, পশ্চিমা সহায়তা বন্ধ হয়ে গেলে 2 মাসের মধ্যেই ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে। যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার আলোচনা সম্ভব হলেও জেলেনস্কির সঙ্গে নয় বলে জানান পুতিন। এদিকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন অন্তত 14 জন। খার্কিভের আরও একটি শহর দখলের দাবি করেছে পুতিন বাহিনী। পাল্টা হামলার দাবি কিয়েভের। 20 জানুয়ারি শপথ গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশে অর্থ সহায়তা প্রদান স্থগিত রাখতে নির্বাহী আদেশে সই করেন। এ কারণে আগামী 90 দিন বিশ্বের সব দেশে স্থগিত থাকবে মার্কিন সহায়তা। ট্রাম্পের এই সিদ্ধান্তের পর ইউক্রেনে মার্কিন অর্থায়নের প্রকল্পগুলোর বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে নিজ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমি সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি ইউক্রেনে মার্কিন অর্থায়নের যেসব প্রকল্প স্থগিত রয়েছে সেগুলোর একটি প্রতিবেদন জমা দিতে। আমরা যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে আলোচনা করব। এদিকে পশ্চিমারা যদি কিয়েভকে অর্থ ও অস্ত্র সহায়তা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে 2 মাসের মধ্যেই ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রুশ সাংবাদিক পাভেল জারুবিনকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। যুদ্ধ বন্ধে জেলেনস্কির সঙ্গে আলোচনার বিষয়ে রুশ প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার আলোচনা সম্ভব হলেও জেলেনস্কির সঙ্গে নয়। ইউক্রেনের প্রেসিডেন্টকে অবৈধ শাসক বলে উল্লেখ করেন পুতিন। পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। চলতি বছর পারমাণবিক সক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার দেশটির ইউরেনিয়াম উৎপাদন ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্র ইনস্টিটিউট পরিদর্শনের সময় কিম একথা জানান। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি নতুন মেয়াদে বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে মসনদে বসেই কিমকে বুদ্ধিমান বলে সম্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে উল্লেখ করার পর দেশটির বিষয়ে ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি পরিবর্তনের আভাস দিচ্ছেন অনেক বিশ্লেষক। তবে ট্রাম্প এখনও তার আগের নীতি বাস্তবায়ন করতে চান বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রথম মেয়াদে ট্রাম্প পিয়ংইয়ংয়ের নিরস্ত্রীকরণের বিষয়ে উদ্যোগ নেন। ট্রাম্প প্রথম মেয়াদে না পারলেও দ্বিতীয় মেয়াদে প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে জানা গেছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের এই পর্যায়ে একটু দেশের খবর জানাবো। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। ফেব্রুয়ারি 19 তারিখ পর্যন্ত এই তারুণ্যের ক্রীড়া উৎসবটা চলবে। তারুণ্যের ক্রীড়া উৎসবে দেশের আনাচে কানাচে উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের খেলাধুলা হচ্ছে, সেমিনার হচ্ছে। এই খেলাধুলায় ছেলেরা মেয়েরা সবাই অংশগ্রহণ করছে। দুটো জায়গাতে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সমস্যা হয়েছে তারুণ্য উৎসবের বাইরের, যদিও এই খেলাগুলো তারুণ্যের উৎসবের অংশ নয়, কিন্তু সরকার এই দুটো জায়গায় মেয়েদের ফুটবল খেলাকে কেন্দ্র করে কিছু সমস্যার কথা আমরাও লক্ষ্য করেছি, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। সরকারের পক্ষ থেকে এই বিষয়টা খুব সিরিয়াসলি নেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে এই বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখার জন্য বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথেও আমরা কথা বলেছি, তারাও স্থানীয় পর্যায়ে স্থানীয় সম্প্রদায় যারা আছেন তাদের সাথে এঙ্গেজ হচ্ছেন, তাদের সাথে কথাবার্তা বলছেন এবং এই বিষয়ে কিভাবে একটা গ্রহণযোগ্য সমাধান তৈরি করা যায় সে বিষয়ে তারা সবাই কাজ করছেন। একটা বিষয় সরকারের পক্ষ থেকে আমরা বলতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসলে খেলাধুলায় তারুণ্যের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করে, মেয়েদের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করে। আমাদের নারী ফুটবল দল আমাদের গর্ব। আপনারা জানেন যে তারা সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে এবং নারী ফুটবল দলকে কিভাবে উজ্জীবিত করা যায় সে নিয়েও সরকার নানা উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যে আপনার ফিফা সভাপতির সাথে দাভোসে কয়েকদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার কথা হয়েছে। সেখানে উনি মাননীয় প্রধান উপদেষ্টাকে কথা দিয়েছেন যে মার্চে উনি আসবেন, বিশেষত বাংলাদেশের নারী ফুটবল দলকে উজ্জীবিত করার জন্য। আজকে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের একটা প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। ওপেন সোসাইটি ফাউন্ডেশন একটা আমেরিকার একটা দাতব্য সংস্থা। তারাও বলেছেন যে বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নে বা নারী জাগরণে আসলে যদি তাদের সহযোগিতার যেখানে যেখানে সুযোগ থাকবে তারা সহযোগিতা করবেন। তো এইটা আপনাদেরকে বলার অর্থ এইটাই যে বাংলাদেশ সরকার আসলে নারীদের ফুটবলকে মনে করে যে নারীদের ফুটবলটা প্রমোট করা উচিত, কারণ তারা আসলে আমাদের সমাজের অংশ এবং তারা আমাদের গর্ব।
এই নারীদের ফুটবল কোনোভাবে ব্যাহত হোক এটা সরকার চায় না, এবং এই জন্য প্রশাসন বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সবার সাথে মিলে সরকার আন্তরিকভাবে এই বিষয়ে কাজ করবে। তো এইটা ছিল মোটামুটি আমার ব্রিফ করার বিষয় আপনাদেরকে। এর বাইরে যদি আর কোনো বিষয়ে বা এই বিষয়েও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা আপনাদের প্রশ্নের জবাব দেবো। ধন্যবাদ। আপনারা অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে বলেছেন যে একটা নীতিমালা আপনারা প্রস্তাব করবেন, কমিটি সেটা অনুমোদন দিবে। আমরা দেখেছি গত 7-8 বছরে বিভিন্ন বইগুলো অনলাইন পোর্টালতে নিবন্ধন দেওয়া হয়েছে এবং পোর্টালের এগেনস্টে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে। আপনারা যদি 30% বা 15 জন ধরে যদি আপনার কার্ড দেন, এটি অনলাইন পোর্টাল। আমরা সরাসরি ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নতুন চন্দ্রবর্ষকে বরণ করলো চীনরা। বেইজিং সহ বিভিন্ন জায়গায় জমকালো আয়োজন, আলোকসজ্জা ও আতশবাজির ঝলকানিতে মুগ্ধ দর্শনার্থীরা। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত ঘর বাড়িতে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসায় মালিবু, সান্তা মনিকা এবং পাসাডেনা এলাকায় ফেরার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। জৌলুসময় লস অ্যাঞ্জেলেস এখন ধোঁয়া, ছাই আর ধুলায় পূর্ণ। ক্ষতিগ্রস্ত হয়েছে 16,000-এর বেশি অবকাঠামো। শহরটি পুনর্গঠনে সহায়তার উদ্যোগ নিয়েছে ক্যালিফোর্নিয়ার গভর্নর। লস অ্যাঞ্জেলেসে ধ্বংসস্তূপের মধ্যেই মূল্যবান জিনিস খুঁজছেন বাড়ির বাসিন্দা জ্যাক হ্যাসেট। একসময়ের জৌলুস শহরটি এখন ধ্বংসের নগরী, যেদিকে চোখ যায় কেবল ছাই আর ধ্বংসাবশেষ। চোখ ধাঁধানো বাড়ি আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে গেছে। তারপরও পুড়ে যাওয়া বাড়িতে ফিরতে দীর্ঘ গাড়ির সারি সড়কে। আমরা মাত্র বাড়িতে ফিরেছি, কিছু জিনিস খোঁজার চেষ্টা করছি। মাটির কিছু পাত্র খুঁজে পেয়েছি, বাসনপত্র সহ আরো কিছু খুঁজে পেয়েছি। কিছু প্রয়োজনীয় জিনিস পাচ্ছি না। আমার ধারণা সব ধ্বংস হয়ে গেছে। আমার ভবনটি অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর অর্ধেক এখনো দাঁড়িয়ে আছে। আমি এটা দেখার জন্য উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। অঙ্গরাজ্যটিতে প্যালিসেইডস আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসায় মালিবু, সান্তা মনিকা এবং পূর্ব দিকে পাসাডেনা এলাকায় নিজ বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয় বাসিন্দাদের। ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি এবং ফায়ার প্রোটেকশন বলছে প্যালিসেইডস ও ইটন আগুনে 16,000-এর বেশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্যালিসেইডস ছিল সবচেয়ে ভয়াবহ আগুন। ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস পুনর্গঠনে সহায়তায় এলএ রাইজেস নামে একটি নতুন বেসরকারি উদ্যোগের ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। এর মাধ্যমে আল্টাডেনা, পাসাডেনা ও প্যাসিফিক প্যালিসেইডসের ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করা হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। তীব্র তুষারপাতে নায়াগ্রা জলপ্রপাত ঢাকা পড়েছে বরফের চাদরে, যা দেখে বিস্ময় প্রকাশ করেছেন দর্শনার্থীরা। 1200 বছরের পুরনো নায়াগ্রা জলপ্রপাত দেখতে প্রতি বছর 3 কোটি পর্যটক ভিড় করেন। নায়াগ্রা জলপ্রপাত জুড়ে ভারী বরফের আস্তরণ, তীব্র ঠান্ডায় জমে গেছে পানি। ঘুরতে এসে এমন দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করছেন পর্যটকরা। আমি এমন জলপ্রপাত আগে কখনো দেখিনি। এটি সত্যি একদম ভিন্ন কিছু। এটি অবিশ্বাস্য। আমি 20 বছর আগে নায়াগ্রা জলপ্রপাত দেখতে এসেছিলাম। এখন এটি দেখতে একদমই অন্যরকম লাগছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে গেল কয়েকদিন ধরে তীব্র তুষারপাত অব্যাহত আছে। একই সঙ্গে ঠান্ডায় নদীর পানি বরফে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও কানাডার ওন্টারিও প্রদেশের মধ্যবর্তী স্থানে নায়াগ্রা জলপ্রপাতের অবস্থান। নায়াগ্রার সৌন্দর্য দেখতে প্রতি বছর 3 কোটি পর্যটক ঘুরতে আসেন বলে জানা গেছে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। বহুদিনের প্রস্তুতি ও অপেক্ষার পর অবশেষে হাজির চীনা চান্দ্র নববর্ষ। 4 ঘণ্টা ব্যাপী জমকালো আয়োজন ও মধ্যরাতের কাউন্টডাউনের মাধ্যমে স্বাগত জানানো হয় এবারের সাপের বছরকে। এ উপলক্ষে বসন্ত উৎসবের প্রধান ভেন্যু বেইজিং সহ আরও 4টি সাব ভেন্যু ছিল অসাধারণ সব আয়োজন। ছিল নাচ, গান, আলোকসজ্জা, আতশবাজি থেকে শুরু করে চীনা সংস্কৃতির মনোমুগ্ধকর পরিবেশনা।
জমকালো এই আয়োজন চীনের বহুল প্রতীক্ষিত প্রধান উৎসব চান্দ্র নববর্ষকে ঘিরে। বসন্ত উৎসব নামেও পরিচিত এই উদযাপনকে ঘিরে চীন জুড়েই ছিল মনোমুগ্ধকর সব আয়োজন। উৎসবের প্রধান ভেন্যু বেইজিং সহ চীনের বিভিন্ন শহরে চান্দ্রবর্ষকে বরণ করে নিতে নেওয়া হয় নানা প্রস্তুতি। ছিল নাচ, গান, আলোকসজ্জা, আতশবাজির পাশাপাশি চীনা সংস্কৃতির বহু মনোমুগ্ধকর পরিবেশনা। স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টা থেকে শুরু হয় 2025 সালের স্প্রিং ফেস্টিভ্যাল গালা। টানা 4 ঘন্টার অসাধারণ সব পরিবেশনার পর মধ্যরাতের কাউন্টডাউনের সঙ্গে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। চীনা সংস্কৃতি অনুযায়ী 2025 সাপের বছর। চীনা মিডিয়া গ্রুপের এই আয়োজন উপভোগ করেছেন সারা বিশ্বের বিভিন্ন দেশের বাসিন্দারাও। দেশটির চান্দ্র নববর্ষ উপলক্ষে প্রতি বছরের এই উৎসব প্রথমবারের মতো 1983 সালে টেলিভিশনে সম্প্রচারিত হয়। চীনা সংস্কৃতির অন্যতম প্রতীক হিসেবে এই উদযাপন নজর কেড়ে নেয় সারা বিশ্বের মানুষের। সবচেয়ে বেশি দেখা টেলিভিশন প্রোগ্রামের খেতাবও জিতেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কাছ থেকে। ঘণ্টাব্যাপী পরিবেশিত এ প্রোগ্রাম প্রতি বছর কোটি কোটি মানুষ টেলিভিশনের পর্দায় দেখে থাকেন। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ট্রাম্পের সঙ্গে প্রথম বিদেশি নেতা হিসেবে বৈঠক করবেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্টের গাজা খালি করার প্রস্তাবে সমর্থন দিতে মিশর ও জর্ডানের উপর চাপ দেওয়ার অভিযোগ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।